আমরা এই অপারেটিং সিকোয়েন্সের মধ্যে বা ওয়ার্কিং প্রিন্সিপাল এই পড়াটার মধ্যে আমরা যেটা জানতে চাচ্ছি যে আমাদের রোভিং ফ্রেম মেশিনের বেসিক কম্পোনেন্ট গুলি কি কি এবং এই বেসিক কম্পোনেন্ট গুলির কাজ, তারা কিভাবে কাজ করে, এইগুলাই মূলত আসলে আমরা জানার চেষ্টা করব। তো একে একে আমরা শুরু করি এবং একই সাথে এই কম্পোনেন্ট গুলিকে আমরা ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে দেখে দিব। তো সবার প্রথম যেই কম্পোনেন্টের ব্যাপারে বলা হয়েছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান দিয়ে বলা হচ্ছে ক্রিল। ক্রিল আসলে কাকে বলে? ক্রিল এই শব্দটার সাথে কিন্তু আমরা অনেক আগে থেকেই হচ্ছে পরিচিত। যেমন ক্রিলের কথা যদি আমরা বলি, তাহলে বলতে হবে আমরা যখন ইয়েতে ছিলাম, কি বলে? যখন আমরা নিটিং মেশিন হচ্ছে পড়েছি, নিটিং মেশিনে কিন্তু আমরা হচ্ছে ক্রিল পড়েছিলাম। তখন অবশ্য একটু পার্থক্য ছিল। যখন আমরা নিটিং মেশিনে ক্রিল পড়েছি তখন ক্রিলের কাজ ছিল এরকম, যে ক্রিলে আমরা ইয়ার্নের কোনগুলিকে স্টোর করে রাখতাম এবং ক্রিল থেকেই হচ্ছে ইয়ার্নের কোনগুলিকে আমরা সাপ্লাই দিতাম। আসলে ক্রিল বলতে এই জিনিসটাই বোঝানো হয়, যে আমরা কোনো একটা মেশিনের ফিড ম্যাটেরিয়াল গুলিকে ফিড কোনো একটা মেশিনের হচ্ছে ফিড ম্যাটেরিয়াল গুলিকে আমরা যেখান থেকে সাপ্লাই দেই, কোনো একটা মেশিনের ফিড ম্যাটেরিয়াল গুলিকে আমরা হচ্ছে যেখান থেকে সাপ্লাই দিই ওইটাকে হচ্ছে আমরা বলি ক্রিল। তো নিটিং মেশিনের ফিড ম্যাটেরিয়াল তো হচ্ছে ইয়ার্ন কোন, তো সেই কারণে যেই জায়গা থেকে ইয়ার্ন কোনকে আমরা সাপ্লাই দিতাম ওইটাকে আমরা ক্রিল বলতাম। আর রোভিং ফ্রেমের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ফিড ম্যাটেরিয়াল হচ্ছে ড্রোন স্লাইভার। এই কারণে এই ক্ষেত্রে ড্রোন স্লাইভারটাকে আমরা যেই জায়গা থেকে হচ্ছে সাপ্লাই করব ওই জায়গাটা হচ্ছে ক্রিল। দেখে মনে হচ্ছে ড্রোন স্লাইভারের ক্যানকে বোধহয় ক্রিল বলা হচ্ছে, আসলে কিন্তু তা না। বরঞ্চ টোটাল অ্যারেঞ্জমেন্টটা, যে আমরা ড্রোন স্লাইভারকে সাপ্লাই দেওয়ার যে অ্যারেঞ্জমেন্ট ওইটাকেই আমরা হচ্ছে ক্রিল বলছি। তো নাম্বার 1 হচ্ছে ক্রিল। তারপরে নাম্বার টু হচ্ছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। মোটর ড্রিভেন শব্দটাকে আমরা একটু বাদ দেই, আমরা প্রথমে হচ্ছে একটা ট্রান্সপোর্ট রোলার নিয়ে চিন্তা করি। তো এই যে আমরা ছবিতে এরকম গোল বৃত্ত দেখতে পাচ্ছি, এই যে একটা গোল বৃত্ত, এখানে একটা গোল বৃত্ত, ঠিক আছে, এখানে একটা গোল বৃত্ত, এই বৃত্তাকারে যেটা হচ্ছে দেখতে পাচ্ছি, তো এই বৃত্তাকার জিনিসটাই হচ্ছে ট্রান্সপোর্ট রোলার। তাদের কাজ হচ্ছে স্লাইভারটাকে সামনের দিকে পৌঁছিয়ে দেওয়া। তবে এই ট্রান্সপোর্ট রোলারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ট্রান্সপোর্ট রোলারটা কিন্তু সে স্থির না, সে হচ্ছে মুভেবল, অর্থাৎ সেও ঘুরে 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 স্লাইভারকে সামনের দিকে পাঠাতে সে সহায়তা করে। তো যদি আমি তাকে ঘোরাতে চাই তাহলে অবশ্যই মোটর দিয়ে তার কাছে মোশন পৌঁছাতে হবে, নয়তো ঘুরাবো কেমন করে? এই কারণেই এই ট্রান্সপোর্ট রোলার গুলিকে লেখা হয়েছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। আমরা তাহলে এই ক্রিল এবং মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার এই দুইটা জিনিসকে আমরা একটু হচ্ছে ভিডিও থেকে দেখে আসি। এই ভিডিওটাকে হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। খেয়াল করে দেখো, নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমরা এখানে ক্রিলটাকে দেখতে পাচ্ছি, কারণ এটা মেশিনের পিছনে এখানে বেশ কিছু সংখ্যক ড্রোন স্লাইভারের ক্যান এখানে দেখা যাচ্ছে। এবং এই ড্রোন স্লাইভারের ক্যানগুলি থেকে স্লাইভার বের হয়ে এই দেখো এই রোলার গুলিকে বলা হয় হচ্ছে ট্রান্সপোর্ট রোলার। পিছনে একটা রোলার, সামনে একটা রোলার, এগুলিকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট রোলার। আমি ভিডিওটা এখন চালু করব, তোমরা খেয়াল করবা যে এই ট্রান্সপোর্ট রোলার গুলি কিন্তু স্থির না, তারা ঘুরে। আচ্ছা, আজানের একটা ব্রেক নিচ্ছি।
আচ্ছা, আমরা হচ্ছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার দেখছিলাম। এখন আমি ভিডিও চালু করলে তোমরা খেয়াল করবা যে এই ট্রান্সপোর্ট রোলার গুলা কিন্তু মুভেবল, তারা স্থির না। যে রোলার গুলা কিন্তু ঘুরছে, খেয়াল করো। ঠিক আছে, তার মানে এই রোলার গুলা স্থির না, তারা ঘুরছে। যেহেতু ঘুরছে তো তাদেরকে আসলে মোটর দিয়েই মোশন পৌঁছানো হয়। এই কারণে এই রোলার গুলির নাম হচ্ছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। এই তো এই কারণে এরা হচ্ছে মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট রোলার। এরপরে হচ্ছে নাম্বার 3, ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। তো ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে নাম্বার 3 দিয়ে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট লেখা আছে। তো আমাদের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট কেন দরকার? আমাদের এখানে রোভিং ফ্রেমে কিন্তু প্রথমে আমরা বলেছি যে হচ্ছে আমাদের রোভিং ফ্রেমে একটা অনেক বড় কাজ হচ্ছে যেই স্লাইভার ছিল, এই স্লাইভারটাকে আমরা হচ্ছে রোভিং এ কনভার্ট করতে চাই। তো স্লাইভারকে যদি আমরা হচ্ছে রোভিং এ কনভার্ট করতে চাই, তাহলে কিন্তু সবার আগে স্লাইভারটাকে ড্রাফট করে চিকন করে ফেলতে হবে। সুতরাং আমাদের একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট লাগবেই। তো এই জিনিসটাও আমরা একটু ভিডিও থেকে মিলাই আসি। এখানে আমাদের নাম্বার 3 বলতে ওই ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টটাকেই বোঝানো হয়েছে। তো ভিডিও থেকে আমরা একটু মিলিয়ে নিয়ে আসি। এই যে এখানে খেয়াল করে দেখো, ওই পিছন থেকে হচ্ছে স্লাইভার আসছে এবং স্লাইভার এসে কিন্তু এই চিকন হয়ে রোভিং হয়ে বের হয়ে যাচ্ছে। স্লাইভার গুলো কিন্তু পিছন থেকে এসে চিকন হয়ে রোভিং হয়ে কিন্তু বের হয়ে আসছে। এখন এই যে অবস্থায় স্লাইভারটা যদি বের হয়ে আসে, তাহলে রোভিংটা যদি এই অবস্থায় বের হয়ে আসে, তাহলে কিন্তু যেটা হবে যে এই রোভিংটা চিকন হয়ে যেহেতু বের হয়ে আসছে, তার মানে অবশ্যই এই সবুজ ঢাকনার নিচেই আমাদের ড্রাফটিং হয়ে যাচ্ছে। অর্থাৎ ড্রাফট বলতে তো আমরা বুঝি যে মাস পার ইউনিট লেন্থের রিডাকশন। তাহলে আমরা বুঝতে পারবো যে এই মাস পার ইউনিট লেন্থের রিডাকশনটা নিশ্চয়ই এই সবুজ ঢাকনার ভিতরেই হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা এই ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে আসলে কি কি থাকে তোমাদের মনে আছে কিনা? আমি একটু মনে করিয়ে দিই। সেটা হচ্ছে ড্রাফটিং জোনের ক্ষেত্রে এখানে আমরা বলেছিলাম যে ২ টা বেসিক কন্ডিশন আছে। যদি আমরা চিন্তা করি যে একটা ড্রাফটিং জোন আমাদের বানাতে হবে, তাহলে ড্রাফটিং জোনে অবশ্যই ২ টা বেসিক কন্ডিশনকে মেইনটেইন করতে হবে। একটা বেসিক কন্ডিশন হচ্ছে অবশ্যই আমার মোর দ্যান 1 পেয়ার অফ রোলার লাগবে। অর্থাৎ ২ জোড়া কমপক্ষে। যদিও কোনো মেশিনে ২ জোড়া ব্যবহার করা হয় না, এর চেয়ে বেশিই হয়। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে অবশ্যই ফ্রন্ট রোলারের গতি তার পিছনের চাইতে বেশি হবে। প্রত্যেক জোড়া রোলারের গতি তার পিছনের জোড়ার চাইতে বেশি হবে। এই ২ টা ছিল আমার একটা ড্রাফটিং জোনের বেসিক কন্ডিশন। তো আমরা এখানে ড্রাফটিং জোনের একটা ক্লোজ ভিউ পাবো এই ভিডিওটাতে। তাই এই ভিডিওটাই আমরা চালু করছি। হুম। এইখানে যেমন আমরা একটা ড্রাফটিং জোনকে দেখছিলাম, এই যে এটা। হুম, এটা হচ্ছে টপ রোলার। এই যে তোমার হচ্ছে খাকি কালারটা হচ্ছে টপ রোলার, আর নিচের স্টিল রোলারটা হচ্ছে বটম রোলার। এখানে আরেকটা রোলার, আর এটা হচ্ছে সবার সামনে ফ্রন্ট রোলার। তো ফ্রন্ট রোলার থেকে যখন বের হয়ে যায়, আমাদের নিশ্চয়ই মনে পড়ে টপ রোলারটা আমরা রাবার কোটেড হচ্ছে একটা টপ রোলার ব্যবহার করি। একটা রাবার কোটেড টপ রোলার আমরা ব্যবহার করি এখানে। তো এটা হচ্ছে রাবার কোটেড টপ রোলার, নিচেরটা স্টিল রোলার দেখেও বোঝা যাচ্ছে চিকচিক করছে আর কি। আর নিচ দিয়ে হচ্ছে রোভিংটা চিকন হয়ে বের হয়ে গেল। তো এটা একটা ড্রাফটিং জোন। তাহলে নাম্বার 3 যেটা ড্রাফটিং জোন, এটাও আমরা বুঝে গেলাম। স্যার, এরপরে হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে করে ফেলো। ড্রাফটিং জোনে কি স্যার টুইস্ট হয় নাকি শুধু ড্রাফটই হয়? কোথায়? ড্রাফটিং জোনে। না, ড্রাফটিং জোনে শুধু ড্রাফট, টুইস্টের অ্যারেঞ্জমেন্ট আরো পরে আসতেছে। আর স্যার ক্রিলে শুধু ওই ক্যান গুলো ক্রিল নাকি পুরোটাই ক্রিল? আসলে শুনতে পাইছিলাম না তো। টোটাল সেটআপটা হচ্ছে ক্রিল। যে আমরা
তুমি নিটিং মেশিনের কথা চিন্তা করো, নিটিং মেশিনে কি ইয়ার্নের কোনগুলি ক্রিল, নাকি হচ্ছে আমার টোটাল ফিড ম্যাটেরিয়াল সাপ্লাই দেওয়ার সেটআপটা হচ্ছে ক্রিল। ও আচ্ছা। ঠিক আছে, তো এখানেও তাই, ক্যান আসলে কখনো ক্রিল না, আমরা ফিড ম্যাটেরিয়ালকে সাপ্লাই দেওয়ার জন্য যে এলাকাটা ব্যবহার করি সেটাই হচ্ছে ক্রিল। ঠিক আছে, যে যন্ত্র বা যে সেটআপটা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে ক্রিল। জি স্যার। তার মানে যে পিছনে রোভিং ফ্রেমের পিছনের এই পুরা অংশটাই হচ্ছে ক্রিলের অন্তর্ভুক্ত, যেই জায়গা থেকে আমরা ফিড প্যাকেজকে মেশিনে সাপ্লাই দিচ্ছি এই পুরা জায়গাটাই হচ্ছে ক্রিলের অন্তর্ভুক্ত। বোঝা গেল? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, তো ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের পরে আমরা এবার হচ্ছে টুইস্টিং এ চলে যাই, যে টুইস্ট কে দেয়। আমরা আবারও ভিডিওতে ব্যাক করব। হ্যাঁ, এখন এখানে একটা কম্পোনেন্টকে আমরা দেখতে পাচ্ছি। এই কম্পোনেন্টটাকে তোমরা এখনো ধরতে পারছো না, তাই হচ্ছে আমি একটু দেখিয়ে দেই। হ্যাঁ, আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেই। ভাই, চলে গেল রে। এবার আবার ধরা পড়ছে। তো এই যে পায়ের মতো দুই পাওয়ালা একটা কম্পোনেন্ট, আমি এই যে কালো দাগ দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে শুরু হয়ে ওদিক থেকে এসে এই দিক দিয়ে চলে আসলো। আশা করি তোমরা বুঝতে পারতেছো কাকে দেখাচ্ছি। এটার আবার একটা জি স্যার। হাতের মতো আছে। এই এটা একটা টুইস্টিং এলিমেন্ট। এদিকেও কিন্তু একটা আছে। প্রত্যেকটা ববিনের জন্য, প্রত্যেকটা রোভিং ববিনের জন্য একটা একটা করে এই টুইস্টিং এলিমেন্ট থাকবে। এই যে এখানে আরেকটা, এই হচ্ছে এটা আরেকটা টুইস্টিং এলিমেন্ট। ঠিক আছে, এই টুইস্টিং এলিমেন্টের নাম হচ্ছে ফ্লায়ার। FLYER, এই টুইস্টিং এলিমেন্টের নাম হচ্ছে ফ্লায়ার। প্রত্যেকটা রোভিং ববিনের মধ্যে রোভিংকে টুইস্ট দেওয়ার জন্য একটা একটা করে ফ্লায়ার থাকবে। তো এই ফ্লায়ারেরই কাজ হচ্ছে রোভিং এর মধ্যে টুইস্ট দেওয়া। তো টুইস্টিং এলিমেন্ট আমরা এখান থেকে দেখে ফেললাম, কিন্তু কিভাবে ফ্লায়ার আসলে টুইস্ট দেয় এটা কিন্তু আমরা এখনো জানি নাই। তো আমরা এটা জানার জন্য স্লাইডে ফিরে যেতে হবে। আচ্ছা, এ হচ্ছে আমাদের ফ্লায়ার। অনেকগুলা ফ্লায়ার এখানে দেওয়া আছে। তো এই ফ্লায়ারের এইখানটায় আমরা খেয়াল করে দেখব যে এই যে তার মানে এটা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু এখানে ফ্লায়ার। এই যে ফ্লায়ার, এটা একটা ফ্লায়ার, এটা একটা ফ্লায়ার, বাম পাশে একটা ফ্লায়ারের ছবি আঁকা, এখানেও একটা ফ্লায়ারের ছবি আঁকা। তো এই ছবিটা নিয়ে আমরা কিছু কথা বলি। এখানে দেখা যাচ্ছে এক জোড়া রোলার, লেখা আছে ফ্রন্ট ড্রাফটিং রোলার। অর্থাৎ ড্রাফটিং জোনে যদি 3/3 অথবা হচ্ছে 4/4 রোলার থাকে, হ্যাঁ 3/3 রোলার, অথবা যদি 4/4 রোলার থাকে, তাহলে হচ্ছে এই রোলারটা কিন্তু কেবলমাত্র ফ্রন্ট রোলারটা, পিছনের রোলারগুলি ইচ্ছাকৃতভাবেই এখানে আঁকা হয়নি। হ্যাঁ, কেবলমাত্র এখানে ফ্রন্ট রোলারটাই হচ্ছে আঁকা হয়েছে। তো কেবলমাত্র ফ্রন্ট রোলারটাই হচ্ছে যেহেতু আঁকা হয়েছে, তাই রোভিং হচ্ছে এই দিক থেকে বের হয়ে আসবে। হ্যাঁ, রোভিং এই পথে বের হয়ে, সরি স্লাইভারটা এই পথে ঢুকবে এবং ড্রাফটিং জোন থেকে কিন্তু এই দিক দিয়ে বের হয়ে আসবে। বের হয়ে আসার পরেই রোভিংটাকে খেয়াল করে দেখো, ড্রাফটিং জোন থেকে বের হয়ে রোভিংটা দেখে মনে হচ্ছে সে ফ্লায়ারের ভিতরে ঢুকে পড়লো। আসলেই তাই, রোভিংটা হচ্ছে ফ্লায়ারের ভিতরে ঢুকে পড়ে। এই যে ফ্লায়ারের দুইটা লেগ আছে, দুইটা পা, দুইটা লেগ, এর মধ্যে একটা লেগ থাকে হচ্ছে হলো। হলো মানে হচ্ছে ফাঁপা। হলো মানে হচ্ছে ফাঁপা, অর্থাৎ ফ্লায়ারের যে দুইটা লেগ, আমি এই দুইটা লেগের মধ্যে একটা লেগ হচ্ছে হলো। আমি করব কি, রোভিংটা যখনই ড্রাফটিং জোন থেকে বের হয়ে আসবে, এই রোভিংটাকে নিয়ে এই হলো লেগের ভিতর দিয়ে নিয়ে আসবো।
এরকম আমি তোমাদেরকে এঁকে দেখাই। অর্থাৎ এই যে রোভিংটা আসলো, রোভিংটা আসার পরেই সে হচ্ছে ধরে নাও ডান দিকেরটা হলো লেগ, ফাঁপা হলো লেগের মাঝখান দিয়ে রোভিংটা আসবে। ঠিক আছে? মাঝখান দিয়ে বের হয়ে আসবে। বের হয়ে আসার পরে এই যে একটা হাতের মতো জিনিস দেখা যাচ্ছে এখানে, প্রত্যেকটার মধ্যেই আছে। প্রত্যেকটা ফ্লায়ারের মধ্যে দেখো এই হাতের মতো জিনিসটা আছে। এটা একটা হাত, এটা একটা হাত, এখানে একটা হাত, এই যে এটার একটা হাত। এই হাতটাকে বলা হয় হচ্ছে প্রেসার আর্ম। প্রেস করা যে বলি, চাপ দেওয়া, প্রেস, এই প্রেস থেকে প্রেসার, প্রেসার আর্ম অর্থাৎ যেই আর্ম, অর্থাৎ যেই বাহু চাপ দিয়ে রাখে। কাকে চাপ দিয়ে রাখে সেটাই এখন দেখব। এই যে রোভিংটা হলোলেগ দিয়ে বের হলো, তারপরে করা হয় কি একটু খেয়াল করো। রোভিংটা বের হওয়ার পরে এই প্রেসার আর্মের উপর দিয়ে ঠিক আমি যেরকম করে দেখাচ্ছি ওরকম করে পেঁচানো হয়। প্রেসার আর্মের উপর দিয়ে নিচে দিয়ে পেঁচিয়ে তারপরে হচ্ছে রোভিং ববিনের গায়ে আটকে দেওয়া হয়। ঠিক এভাবে আটকে দেওয়া হয়। যখন প্রোডাকশন শুরু হবে মেশিনে প্রথমবারের মতো, তখন এই কাজটাকে ম্যানুয়ালি করতে হয়। প্রথমবার ম্যানুয়ালি করতে হয়। অবশ্য আহ, এই যে রোভিংটাকে প্যাকেজের গায়ে পেঁচিয়ে দেওয়া এই কাজটার জন্য অটোমেশন আছে, কিন্তু রোভিংটাকে যে ম্যানুয়ালি হলোলেগের ভিতর দিয়ে নিতে হবে এই কাজের জন্য অটোমেশন নাই। আম, এই কাজটাকে হচ্ছে তোমার ম্যানুয়ালি করা হয়। ঠিক আছে? এই কাজটাকে হচ্ছে তোমার ম্যানুয়ালি করে ফেলা হয়। তো এই কাজটাকে যখন আমরা ম্যানুয়ালি করে ফেলবো তখন যেটা করতে হবে, এই হলোলেগের ভিতর দিয়ে তাকে বের করে নিয়ে এসে প্রেসার আর্মের উপর দিয়ে নিচ দিয়ে পেঁচিয়ে প্যাকেজের গায়ে পেঁচায় দিতে হবে। এখন কিছু প্রশ্ন আমাদের সামনে চলে আসবে। যেমন একটা প্রশ্ন আমাদের মাথায় আসতে পারে যে হচ্ছে কেন আমরা এই হলোলেগের মাঝখান দিয়ে লুকিয়ে লুকিয়ে হচ্ছে রোভিংটাকে নিয়ে আসব। উত্তর হচ্ছে আহ এই ফ্লায়ারটা কিন্তু সে বেশ হাই আরপিএম এ ঘুরে। কতটুকু হাই আরপিএম? যেমন হচ্ছে 1000, 1200, তারপরে হচ্ছে 1500, এরকম হাই আরপিএম এ এই ফ্লায়ারটা কিন্তু ঘুরতে থাকে। ফ্লায়ারটা যখন এত হাই আরপিএম এ ঘুরে তখন এই ফ্লায়ারকে কেন্দ্র করে কিন্তু একটা বিশাল এয়ার কারেন্টের হচ্ছে তৈরি হয়। অর্থাৎ একটা তার চারপাশে একটা বাতাসের খুব শক্তিশালী একটা প্রবাহ তৈরি হয় যখন এই ফ্লায়ারটা হচ্ছে এই 1000, 1200 আরপিএম এ ঘুরতে থাকে। তো যেহেতু সেখানে একটা বড় বাতাসের প্রবাহ তৈরি হয়, তো আমরা যদি এই রোভিংটাকে সেই বাতাসের প্রবাহের মাঝখান দিয়ে নিয়ে আসার চেষ্টা করি তাহলে কিন্তু রোভিংটা ছিঁড়ে যাবে, সে টিকতে পারবে না। এই কারণে আমরা হচ্ছে এই হলোলেগের ভিতর দিয়ে নিয়ে আসি। তো আশা করি হলোলেগের কারণটা বোঝা গেল। তো এরপরে আরেকটা প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে যে আচ্ছা হলোলেগের কাজ না হয়ে বোঝা গেল, কিন্তু আরেকটা যে লেগ, লেগ তো দুইটা, আমরা বলেছি একটা হলো একটা সলিড, তাহলে সলিড লেগের কাজ কি? তো সলিড লেগের কাজ যেটা, সলিড লেগের কাজ হচ্ছে কেবলমাত্র হলো লেগটাকে সাপোর্ট দিয়ে ব্যালেন্সটাকে ঠিক রাখা। ঠিক আছে? এই যে সলিড লেগ, এই সলিড লেগের হচ্ছে ব্যালেন্সটাকে ঠিক রাখাটাই হচ্ছে আমার এখানে সলিড লেগের কাজ। তো এখন আমরা মূল প্রসঙ্গে চলে আসি যে টুইস্ট হচ্ছে কিভাবে হবে, যেহেতু আমরা জানি যে ফ্লায়ার হচ্ছে এখানে টুইস্ট দেয়। তো টুইস্ট হচ্ছে কিভাবে হবে? টুইস্ট দেওয়ার জন্য আহ, আগে আমাদেরকে দেখতে হবে যে কে কোন দিকে ঘুরে। তুমি দেখো যে এনএফ লিখে একটা তীর চিহ্ন দেয়া হয়েছে ক্লকওয়াইজ ডিরেকশনে, অর্থাৎ ফ্লায়ারটাও এইদিকে ঘুরে। এন দিয়ে আসলে মূলত আরপিএম, ফ্লায়ারের আরপিএম, কিন্তু তীর চিহ্নটা দিয়ে হচ্ছে ডিরেকশন বোঝানো হয়েছে। এবং ববিনের ক্ষেত্রেও তাই, এন বি দিয়ে ডিরেকশন বোঝানো হচ্ছে, ডিরেকশন যে এই দিকে ঘুরবে, যদিও এন মানে হচ্ছে আরপিএম, কিন্তু রোভিং ববিনটা একই দিকে ঘুরবে। এবং আরেকটা মাথায় রাখার বিষয় হলো ফ্লায়ারের চাইতে কিন্তু ববিনের আরপিএমটা কিছুটা, ববিনের আরপিএম হচ্ছে কিছুটা বেশি থাকবে। কেন ববিনের আরপিএম কিছুটা বেশি থাকবে? আহ, কারণ হচ্ছে যদি আমি ফ্লায়ারের চাইতে ববিনের আরপিএম একটুখানি বেশি রাখি তাহলে কিন্তু হচ্ছে রোভিংটা কম্প্যাক্ট ভাবে, অর্থাৎ একটা হাই টেনশন থাকবে, হাই টেনশন থাকবে, এবং এই হাই টেনশনে যদি আমি পেঁচাই রোভিংটাকে তাহলে কিন্তু হচ্ছে প্যাকেজটা কম্প্যাক্ট হবে। আবার খেয়াল রাখতে হবে যদি ববিনের আরপিএম অতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে কিন্তু
অবশ্যই রোভিংটা ছিঁড়ে যাবে। সুতরাং একটু বেশি রাখতে হবে। যদি আরপিএম আর ববিনের কম রাখি তাহলে কি হবে? তাহলে যেটা হবে ফ্লায়ার সাপ্লাই দিবে বেশি কিন্তু ববিন নিতে পারবে কম। তখন হচ্ছে মাঝখানে হচ্ছে টেনশন কম হওয়ার কারণে রোভিংটা ঝুলে থাকবে এবং রোভিংটাকে যদি আমি হচ্ছে এরকম লুজ করে পেঁচাই, লুজ করে ওয়াইন্ডিং করি তাহলে প্যাকেজটা মোটেও কম্প্যাক্ট হবে না এবং হচ্ছে বেশি জায়গা নেবে প্যাকেজটা পেঁচানোর পরে। এই কারণে হচ্ছে আমরা এই কাজগুলিকে করব না। তো আমরা হচ্ছে ববিনের আরপিএমটাকে একটুখানি বেশি রাখবো। এখন মূল প্রশ্নে চলে আসি যে কিভাবে টুইস্ট হয়। টুইস্ট হওয়ার জন্য আমরা হচ্ছে যে কাজটা আমাদের এখানে করতে হবে টুইস্ট করার জন্য সেটা হচ্ছে এখানে কিন্তু রোভিংটাকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে রোভিং এর এখানে দুইটা প্রান্ত, একটা প্রান্ত হচ্ছে উপরে আরেকটা প্রান্ত হচ্ছে নিচে। তো উপরের প্রান্ত একটা আর হচ্ছে আরেকটা নিচের প্রান্ত। তো এই যে উপরের প্রান্তটা কিন্তু ড্রাফটিং জোনে আটকানো, কারণ উপরের প্রান্তটা ড্রাফটিং জোন থেকে বের হয়ে আসছে। তো উপরের প্রান্তটা হচ্ছে ড্রাফটিং জোনে আটকানো আর এসে এসে হলোলেগ দিয়ে গিয়ে নিচের প্রান্তটা কিন্তু হচ্ছে প্যাকেজের গায়ে আটকানো। অর্থাৎ রোভিং এর দুইটা প্রান্তের কোনো প্রান্তই কিন্তু ফ্রি না, তারা হচ্ছে আটকানো আছে। এখন খেয়াল করে দেখো অনেকটা এরকম যে আমি এই হাত দিয়ে উপরের প্রান্তটাকে ধরে রেখেছি, ঠিক যেন ড্রাফটিং রোলার। তো নিচের প্রান্তটাকে আমি আটকে রাখলাম রোভিং এর মতো। মাঝপথে ফ্লায়ার করে কি দুইটা প্রান্তই কিন্তু আটকানো, খেয়াল রেখো দুইটা প্রান্তই উপরে নিচে আটকানো। মাঝপথে ফ্লায়ার করে কি এই রোভিংটাকে ধরে চারিদিক দিয়ে প্যাকেজের চারদিক দিয়ে ঘুরায় নিয়ে আসে। ঠিক আছে, প্যাকেজের চারদিক দিয়ে হচ্ছে তাকে ঘুরায় নিয়ে আসে। যেহেতু দুইটা প্রান্তই আটকানো, উপরেও হচ্ছে রোলারে আটকানো, নিচেও হচ্ছে প্যাকেজের মধ্যে আটকানো, এবং এই কারণে মাঝখান থেকে যখন ফ্লায়ারটাকে ঘুরায় নিয়ে আসে তখন ফ্লায়ারের প্রত্যেকটা রোটেশন কিন্তু রোভিং এর মধ্যে এক একটা টুইস্ট অ্যাপ্লাই করে। এই কাজটা এই জন্যই হয় যেহেতু রোভিংটা দুই পাশেই আটকানো। যদি আটকানো না থাকতো তাহলে কি হতো? তাহলে কিন্তু টুইস্ট হতো না। যেমন একটা তসবি, এখন এটা নিচের প্রান্তটা আটকানো না, আমি যদি উপরের প্রান্তকে যতই ঘুরাই, হাত দিয়ে এখানে যতই ঘুরাই, তার মধ্যে কিন্তু মোটেও টুইস্ট হবে না, কারণ নিচের প্রান্তটা আটকানো না। যদি উপরে এবং নিচে দুইটা প্রান্তই আমি আটকে রাখি তাহলে কিন্তু হচ্ছে রোভিং যখনই তাকে ঘুরাবে তখনই কিন্তু তার মধ্যে এরকম টুইস্ট হিসেবে হয়ে যাবে এবং টুইস্ট হবে আর কি, সোজা কথায়। তো তাহলে ফ্লায়ারের প্রত্যেকটা রোটেশন রোভিং এর মধ্যে এক একটা টুইস্ট তৈরি করে। আমরা টুইস্টিং এলিমেন্ট সম্পর্কে তাহলে জানলাম। আমাদের এই ফ্লায়ার হিসেবে আমাদের এখানে দেখানো হয়েছে এই যে এটা নাম্বার 6। এই নাম্বার 6 দিয়ে আমাদের এখানে হচ্ছে ফ্লায়ারটাকে দেখানো হয়েছে। নাম্বার 6 দিয়ে এই ফ্লায়ারটাকে দেখানো হয়েছে। তো নাম্বার 6 দিয়ে যে আমাদের এখানে হচ্ছে ফ্লায়ারটাকে দেখানো হলো, তাহলে এখন একটু আমাদের মাথায় নিয়ে আসতে হবে যে নাম্বার 6 এর যে ফ্লায়ারটাকে আমরা দেখতে পেলাম, এই ফ্লায়ারটা টুইস্টিং এলিমেন্ট, কিন্তু এটাকে দুইটা আঁকা হয়েছে। কেন দুইটা আঁকা হলো? কারণ হচ্ছে আমরা হয়তো ভিডিওতে খেয়াল করেছি আগেই যে আমাদের রোভিং কিন্তু দুইটা রোতে সাজানো। আমাদের সমস্ত রোভিং গুলি কিন্তু দুইটা রোতে সাজানো। যেমন এই যে এখান থেকে খেয়াল করি 1টা 2টা 3টা 4টা এই রোভিং গুলা সামনে, আর এই যে 1টা 2টা 3টা 4টা এই রোভিং গুলা কিন্তু পিছনে। তাহলে অর্থাৎ বোঝা গেল যে এই রোভিং গুলা যদি 120টা রোভিং ববিন আমার মেশিনের ক্যাপাসিটি হয়, তাহলে 120টা রোভিং ববিনকে আমরা কিন্তু এক সারিতে রাখি নাই। এই রোভিং ববিন গুলিকে আমরা কিন্তু হচ্ছে দুইটা সারিতে রেখেছি, সামনের সারিতে এবং হচ্ছে পিছনের সারিতে, অর্থাৎ 60টা 60টা করে। হ্যাঁ, সামনে 60টা আর পিছনের সারিতে হচ্ছে 60টা। তো ফ্রন্ট রো এবং ব্যাক রো আমরা এভাবে বলি। তো ফ্রন্ট রো থেকে একটা রোভিং আঁকা হয়েছে এবং ব্যাক রো থেকে আরেকটা রোভিং ববিন আঁকা হয়েছে, এই জন্য দুইটা আঁকতে হবে। তো এখন চলে আসি আমরা। তো নাম্বার 6 হচ্ছে ফ্লায়ার। তো ড্রাফটিং জোন থেকে যখন একটা রোভিং বের হয় তখন সে কিন্তু খেয়াল করো তাহলে ড্রাফটিং জোন থেকে বের হওয়ার পরে, যেমন এই যে ড্রাফটিং জোন থেকে বের হয়ে তাহলে এই যে রোভিং গুলা নাই হয়ে যাচ্ছে, এই যে এটা যেমন রোভিংটা ড্রাফটিং রোলার থেকে বের হয়ে নাই হয়ে যাচ্ছে, আসলে তারা নাই হয়ে যাচ্ছে কোথায়? উত্তর হচ্ছে তারা ওই ফ্লায়ারের ভিতরেই ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তো ফ্লায়ারের ভিতরে ঢুকে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু রোভিংটা একা একা থাকে। একা একা কিরকম?
এই যে রোভিংটা ড্রাফটিং জোন থেকে বের হয়ে ফ্লায়ারে ঢুকলো, এইটুকু দৈর্ঘ্য রোভিংটাকে খেয়াল করো, সে ড্রাফটিং জোন থেকে যখন হচ্ছে বের হয়ে কিন্তু ফ্লায়ারের ভিতরে ঢুকে পড়ে। এইটুকু দৈর্ঘ্য অর্থাৎ ড্রাফটিং জোন থেকে ফ্লায়ারে ঢোকার আগ পর্যন্ত এই দৈর্ঘ্য কিন্তু রোভিংটা পুরাই একা একা থাকছে। এইটুকু দৈর্ঘ্যকে বলা হয় হচ্ছে আনসাপোর্টেড লেংথ, ড্রাফটিং জোন থেকে ফ্লায়ার পর্যন্ত। এই ড্রাফটিং রোলার থেকে শুরু করে এই যে ফ্লায়ারের পর্যন্ত এই দৈর্ঘ্যটাকে বলা হয় হচ্ছে আনসাপোর্টেড লেংথ। ড্রাফটিং জোন থেকে ফ্লায়ার পর্যন্ত এই দৈর্ঘ্যটাকে বলা হয় হচ্ছে আনসাপোর্টেড লেংথ, যেটাকে নাম্বার 5 দিয়ে বোঝানো হয়েছে। তো ফ্লায়ার ঘুরে, একই সাথে কিন্তু এই কথাটা আমরা বলেছি যে ফ্লায়ারের চাইতে একটু বেশি গতিতে ববিনকে ঘুরাতে হবে। এখন ববিন তো হচ্ছে একটা প্লাস্টিকের প্যাকেজ মাত্র, সে কি আর নিজে নিজে ঘুরতে পারবে? মোটেও না। তো আমাকে তাকে ঘোরানোর জন্য একটা ব্যবস্থা নিতে হবে, একটা কম্পোনেন্টের সাহায্য নিতে হবে। তোমরা এখানে খেয়াল করো, এই যে রোভিং ববিনের নিচে দেখো একটা লাঠির মতো দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন এই লাঠির উপরে রোভিং ববিনটাকে বসানো হয়েছে। এই লাঠির মতো যেই ভার্টিক্যাল শ্যাফট যাকে দেখা যাচ্ছে, তাকেই বলা হয় হচ্ছে স্পিন্ডেল। এই ভার্টিক্যাল শ্যাফটটাকেই বলা হয় হচ্ছে স্পিন্ডেল। তো স্পিন্ডেল হচ্ছে তার কাজ কি? এই স্পিন্ডেলকে আমরা হচ্ছে মোটরের মাধ্যমে স্পিন্ডেলকে ঘুরাবো। তো ববিন যেহেতু স্পিন্ডেলের উপরেই বসানো থাকে, তাই স্পিন্ডেল যদি ঘুরে তাহলে হচ্ছে অনায়াসেই ববিনটাও ঘুরতে শুরু করবে। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি স্পিন্ডেল হচ্ছে ববিনকে মোশন দেয়। আশা করি তোমরা স্পিন্ডেল বুঝতে পারছো। এরপরে নাম্বার 8 হচ্ছে ববিন। ববিন তো আমরা জানি, রোভিংকে আমরা যে প্যাকেজের মধ্যে পেঁচাবো সেটাকেই হচ্ছে আমরা ববিন বলি। আচ্ছা, এরপরে নাম্বার 9 যেটা, এই যে একটা ফ্রেম, চারকোনা বাক্সের একটা ফ্রেম, এই ফ্রেমটাকে বলা হয় হচ্ছে ববিন রেইল। তো ববিন রেইলের কাজ কি? ববিন রেলের কাজ হচ্ছে, খেয়াল করে দেখো, যদি আমার প্যাকেজ এবং ফ্লায়ার দুইটাই যদি যার যার জায়গায় স্থির থাকে, তাহলে কিন্তু কেবলমাত্র একটা নির্দিষ্ট জায়গায় রোভিং পেঁচানো হবে। আমরা কিন্তু কখনোই পুরা প্যাকেজ জুড়ে উপর থেকে নিচ পর্যন্ত পুরা প্যাকেজ জুড়ে ববিনকে পেঁচাতে পারবো না। যেন আমরা উপর থেকে নিচ পর্যন্ত পুরা প্যাকেজ জুড়েই ববিনকে পেঁচাতে পারি, এই জন্য হয় ফ্লায়ারকে অথবা ববিনকে উঠানামা করতে হবে। আমাদের বর্তমান মেশিন সেটআপে ফ্লায়ার স্থির থাকে, ববিন উঠানামা করে। আর এই ববিন উঠানামা করানোর জন্য আমরা যেই কম্পোনেন্টের সাহায্য নিই সেটাই হচ্ছে ববিন রেইল। এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি তোমার এই যে ফ্রেমটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যেই ফ্রেমের উপরে সব রোভিং ববিন গুলি বসানো আছে, এই ফ্রেমটাকে বলা হয় হচ্ছে ববিন রেইল। আমি এখন ভিডিও অন করবো এবং তোমরা দেখবা ববিন রেলটা উপরে উঠবে। খেয়াল করে দেখো, উপরে উঠছে কিন্তু। তার মানে এই যে দেখো অনেকখানি উপরে উঠে গেছে। তাহলে এই যে ববিন রেলটা উপরে উঠলো এবং এর পরে আবার নিচেও নামবে, এর ফলেই কিন্তু ববিন রেলের উঠানামার ফলেই ববিন গুলির উপর থেকে নিচ পর্যন্ত পুরা জায়গায় ইউনিফর্মলি আমার হচ্ছে এই ওয়াইন্ডিংটা হয়ে যাবে। তাহলে ববিন রেলের কাজ কি? ববিন রেলের কাজ হলো, যেটা নাম্বার 9, ববিন রেলের কাজ হলো সে যখন উপরে উঠে তখন ববিন গুলো উপরে উঠবে, আর যখন সে নিচে নামলো তখন কিন্তু ববিন গুলাও নিচে নামবে। এখন তারপর আরেকটা প্রশ্ন থাকতে পারে যে এই ববিন গুলা কিভাবে, রেলটা কিভাবে উপরে উঠবে আর নিচে নামবে? ববিন রেলটা কেন উপরে উঠবে আর কেন নিচে নামবে? আমাদের এইখানে ডায়াগ্রামে যে মেশিনটা দেওয়া আছে এটা একটু সনাতন পদ্ধতির মেশিন। তো এই সনাতন মেশিনে একটা লিভার ব্যবহার করা হতো, এই যে লাঙলের মতো একটা লিভার দেখা যাচ্ছে, এই লিভারের উপরে ববিন রেল বসানো থাকতো। যদি লিভারটাকে উপরে উঠানো হয় তাহলে হচ্ছে ববিন রেলটা উপরে উঠবে, আর যদি লিভারটাকে নিচে নামানো হয় তাহলে হচ্ছে এই ববিন রেলটাও নিচে নামবে। তো আমাদের বর্তমানে অবশ্য এই উপরে ওঠা এবং নিচে নামার জন্য কিন্তু হচ্ছে সার্ভো মোটর আমরা ব্যবহার করি। তো
তো সার্ভো মোটর দিয়ে কিভাবে আমরা ববিন রিলকে ওঠানামা করে এটা আমরা ল্যাব ক্লাস ইনশাল্লাহ দেখে নেব পরিস্থিতি স্বাভাবিক হলে। আপাতত হচ্ছে আমরা প্রস্তুতির জন্য এটুকুই আমরা জেনে রাখি যে হচ্ছে এই লিভারের কাজ হচ্ছে রেলটাকে উপরে উঠানো এবং নিচে নামানো। বাকি কিভাবে সার্ভো মোটর ব্যবহার করে আমরা উপরে উঠে এবং নিচে নামাই এটা আমরা ভার্সিটি খুলে ল্যাব ক্লাসে ইনশাল্লাহ দেখে নিব। আপাতত এটুকুই মাথায় থাকুক। তো আমার পক্ষ থেকে এটুকু। এখন তোমাদের প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে তোমাদের আইডি গুলি লিখে দাও চ্যাট বক্সে। আমাদের সিলেবাসের মধ্যে টপিক নাম্বার 1, টপিক নাম্বার 2 এবং টপিক নাম্বার 3 এই তিনটা টপিক হচ্ছে শেষ হয়েছে রোভিং ফ্রেমের। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। তোমরা কোন সেকশন আসছো এখন? কোন সেকশন সেকশন 4 আসছো? স্যার 4। আচ্ছা, ঠিক আছে, সেকশন 4।